আমি অর্চিতা শীল। আমি ইগনোর রিজিওনাল সেন্টার কলকাতা থেকে আজকে বিপিএসসি 134 এর অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অ্যাট স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেলস এর আন্ডারে ইউনিট 5 নিয়ে আলোচনা শুরু করছি। স্টেট পাবলিক সার্ভিস কমিশন। আজকে আমাদের যেটা আলোচনার বিষয় হচ্ছে দ্যাট ইজ স্টেট পাবলিক সার্ভিস কমিশন। আমরা জানি যে ভারতবর্ষ হচ্ছে একটা ফেডারাল সিস্টেমে বিলং করে বা একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় বিলং করে থাকে বা থেকে থাকে। যদিও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সমস্ত বৈশিষ্ট্য তার মধ্যে থাকে না বা কিছু কিছু আইডিয়াল যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বা আদর্শ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলতে যা বোঝায় তা কিছু কিছু গুণ বা কিছু কিছু বৈশিষ্ট্য আমরা যদিও ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় পুরোপুরি দেখতে না পাইলেও আমরা মোটামুটি ভারতবর্ষের মতো একটা উন্নয়নশীল দেশ সেই দিকে একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অনেক বৈশিষ্ট্য নিয়ে চলে থাকে, যার জন্য একে আমরা আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বা ছদ্ম যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বা কোয়াসি ফেডারেল স্টেট হিসেবে ভারতবর্ষকে আমরা মেনশন করতে পারি। ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা সেখানে দেখা যায় যে একটা লিখিত কনস্টিটিউশন বা লিখিত সংবিধান রয়েছে, যে অনুযায়ী বা সেই অনুযায়ী কেন্দ্র এবং রাজ্যের মধ্যে দেখা যাচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশন হয়েছে বা ক্ষমতার বিভাজন ঘটে গেছে। এখন দেখা যায় যে যেখানে রাজ্যে কেন্দ্রে দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য আজকে যেহেতু শাসন ব্যবস্থা বা দেশের একটা গণতান্ত্রিক দেশের শাসন ব্যবস্থা অনেক বেশি জটিল থেকে জটিলতর বা কমপ্লিকেটেড হয়ে গেছে, তাই দেখা যায় যে কেন্দ্রেও দেখা যায় যে তারা শাসন ব্যবস্থাকে কেন্দ্র বা সেন্টার তার শাসন ব্যবস্থাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্র মানে সেন্ট্রাল গভর্নমেন্ট তারা অনেক সময় দেখা যায় যে অনেক অর্গানাইজেশনের সাহায্য নিয়ে থাকে। তার মধ্যে একটি অর্গানাইজেশন হচ্ছে দ্যাট ইজ হচ্ছে ইউপিএসসি বা ইন্ডিয়ান পাবলিক সার্ভিস কমিশন। ঠিক যে জিনিসটার একটা প্রতিচ্ছবি আমরা কিন্তু রাজ্যগুলির মধ্যে দেখতে পাই। তাই বলা যায় যে কেন্দ্রের মতো প্রতিটি রাজ্যেই সেখানে একটি করে সাধারণত পাবলিক সার্ভিস কমিশন থাকে, অর্থাৎ যেটাকে আমরা সংক্ষেপে পিএসসি বলে থাকি। এখন বলা হচ্ছে যেহেতু ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থার প্রধানমন্ত্রী অ্যাকচুয়াল তো হেড নন, তিনি রিয়েল হেড হয়তো বা এবং তিনি তার ক্যাবিনেটের মাধ্যমে দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করে থাকেন, কিন্তু অ্যাজ দ্য হেড অফ দ্য স্টেট বা দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে আমরা কিন্তু রাষ্ট্রপতিকেই বরণ করে থাকি। সুতরাং এক্ষেত্রে বলা যায় যে রাষ্ট্রপতির সঙ্গে ইউপিএসসি যে রিলেশন গ্রো আপ করে বা যে সম্পর্ক রয়েছে সেই ক্ষেত্রে তার যেন একটা প্রতিচ্ছবি বা একটা ছোট্ট একটা প্রতিচ্ছবি বলি বা রিফ্লেকশন আমরা বলতে পারি, যেটা রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সঙ্গে রাজ্যপালের ক্ষেত্রে দেখা যায়। অর্থাৎ রাজ্য পিএসসির সঙ্গে রাজ্যপালেরও কার্যত সেই সম্পর্ক থাকে যেখানে রাষ্ট্রপতির সঙ্গে ইউপিএসসি যেরকম সম্পর্ক রয়েছে সেটা প্রতিফলিত হয়ে থাকে বা রিফ্লেক্টেড হয়ে থাকে। এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে যেহেতু আমরা এখানে অনেক বেশি প্রায় ফ্যাক্টর হিসেবে মনে করি বা যেহেতু ভারতীয় সংবিধানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়, সেই উদ্দেশ্যে যারা কনস্টিটিউশনাল মেকার ছিলেন বা সাংবিধানিক প্রণেতারা ছিলেন তারা প্রতিটি অঙ্গরাজ্যের জন্য একটি করে পাবলিক সার্ভিস কমিশন গঠনের কথা বলেন। এবং সেখানে দেখা যায় যে সুতরাং কেন গঠন করা হয়, অর্থাৎ যুক্তরাষ্ট্র ব্যবস্থার একটা সুপ্রিমেসিকে বজায় রাখার জন্য। সংবিধান প্রণয়নরা যেহেতু যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় বলা হয় কেন্দ্র রাজ্যের ক্ষমতা মোটামুটি একই থাকবে, সেই জন্য যদিও ভারতবর্ষে আমাদের ক্ষেত্রে দেখা যায় কেন্দ্রের প্রাধান্য অনেক বেশি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায়, রাজ্যের প্রাধান্য একটু কম, কম্প্যারেটিভলি কম।
তবুও দেখা যায় যে সে ব্যবস্থাকে প্রাধান্য দেওয়ার উদ্দেশ্যে সংবিধান প্রণেতারা বা কনস্টিটিউশনাল মেকার যারা রয়েছেন তারা প্রতিটি অঙ্গরাজ্যের জন্য প্রায় আজকে প্রায় ৩০টি অঙ্গরাজ্য রয়েছে, সেখানে একটি করে পাবলিক সার্ভিস কমিশন গঠনের কথা বলা হয়েছে, অর্থাৎ পিএসসি গঠনের কথা বলা হয়েছে। এখন দেখা যায় যে এখানে রাজ্য পিএসসি কতগুলো কি কি বৈশিষ্ট্য রয়েছে বা কি কি গুরুত্ব রয়েছে। সংবিধানের যে ৩১৫ নম্বর ধারা আছে সেই অনুযায়ী বলা হয় যে রাজ্যের জন্য একটি রাষ্ট্র নিয়োগাধিকার বা যেটাকে আমরা ইংলিশে বলে থাকি, ইংলিশে বলা বরং আমাদের কাছে সুবিধাজনক, দ্যাট ইজ স্টেট পাবলিক সার্ভিস কমিশন বা যেটাকে বলা হয় এসপিএসসি, অর্থাৎ বলা যায় স্টেট পাবলিক সার্ভিস কমিশনের কথা থাকার কথা বলা হয়েছে বা কমিশনের একটা এক্সিস্টেন্স বা অবস্থান থাকবে বলে মেনে নেওয়া হয়েছে। অবশ্য এই ক্ষেত্রে বলাও হয়েছে সাইমালটেনিয়াসলি ইট ক্যান বি সেড দ্যাট দুই বা ততোধিক রাজ্য যদি মনে করে যে একটি যৌথ ভাবে একটা রাষ্ট্র নিয়োগাধিকার তারা গঠন করতে পারে, অর্থাৎ কতগুলো রাজ্যের জন্য একটাই তোমার কি হচ্ছে অর্গানাইজেশন থাকবে। সুতরাং বলা হচ্ছে তাই অবশ্য দুই বা ততোধিক রাজ্য যদি মনে করে তাহলে একটি যৌথ রাষ্ট্র নিয়োগাধিকার গঠন করতে পারে। এরপর যেটা বলা যায় যে স্টেট পাবলিক কমিশনের সদস্যগণ কিভাবে নিয়োজিত। স্টেট পাবলিক কমিশনের ধরা যায় যে সদস্যগণ যারা রয়েছেন, মেম্বাররা যারা রয়েছেন, তারা সাধারণত দে আর অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর অফ পার্টিকুলার স্টেট। আচ্ছা, সেক্ষেত্রে সদস্যগণ তারা সাধারণত গভর্নর অফ এ পার্টিকুলার স্টেট, রাজ্যপালগণ কর্তৃক সাধারণত তারা নিযুক্ত হয়ে যায় এবং মনোনীত হয়ে যায়। ইউপিএসসি সদস্যগণের ক্ষেত্রে যদি একটু কোয়ালিফিকেশনের দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাচ্ছে যে এখানে 10 বছরের যাদের প্রশাসনিক অভিজ্ঞতার প্রয়োজন আছে। 10 বছরের প্রশাসনিক অভিজ্ঞতা থাকা প্রয়োজন আছে। তেমনি স্টেট পাবলিক সার্ভিস কমিশনের বা এসপিএসসির ক্ষেত্রে কিন্তু এই নিয়মটি অন্যথা হয়নি। সেখানেও বলা হয়েছে যে সদস্যদের 10 বছরের প্রশাসনিক অভিজ্ঞতা থাকতে হবে। এটি একটি অত্যন্ত নেসেসারি একটা শর্ত, অর্থাৎ এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় শর্ত হিসেবে আমরা বিবেচনা করতে পারি। কারণ পিএসসি বলুন বা এসএসসি বলুন, সেখানে দেখা যায় যে তাদের একটা প্রধান কার্য হচ্ছে সরকারি পদে কি হচ্ছে এমপ্লয়ীদের রিক্রুট করা, লোক নিয়োগ করা। এবং সংবিধানের প্রণেতাগণের মনে এই প্রত্যয় বা এই আশা জেগেছিল যে ব্যক্তির কোনো ব্যক্তির প্রশাসনিক অভিজ্ঞতা নেই বা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো এক্সপেরিয়েন্স নেই, তিনি কখনোই প্রশাসনে অ্যাজ এ অ্যাপয়েন্টমেন্টের জন্য লোক নিয়োগের যোগ্য বলে কখনোই তিনি কি হতে পারেন না, বিবেচিত হতে পারেন না। এরপর বলা যায় সংবিধানের যে ৩১৫ নম্বর ধারার ৪ নম্বর অনুচ্ছেদ রয়েছে বা 315 আর্টিকেলের 4 যে সাব-আর্টিকেল রয়েছে সেখানেও একটা বিষয়কে যথেষ্ট উল্লেখিত করা হয়। কোন রাজ্যের যদি গভর্নর বা রাজ্যপাল যদি মনে করেন যে তার রাজ্যের বিশেষ প্রয়োজন মেটানোর জন্য একটা রাজ্যের তো এক এক ধরনের নেসেসিটি থাকতেই পারে, দরকারি থাকতেই পারে, সুতরাং তার রাজ্যের বিশেষ যে নেসেসিটি আছে মেটানোর জন্য কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের সাহায্যের প্রয়োজন আছে এবং তাহলে তিনি রাজ্যপাল ইউপিএসসি কে অনুরোধ জানাতে পারেন এবং ইউপিএসসি এবার রাষ্ট্রপতির সম্মতিক্রমে সেই দায়িত্ব পালন করবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে
কেন্দ্রীয় পাবলিক কমিশনের সাহায্যের প্রয়োজন আছে যখন তিনি মনে করছেন, তখন তিনি মানে রাজ্যপাল ইউপিএসসি কে অনুরোধ জানাতে পারেন, রিকোয়েস্ট জানাতে পারেন যে তোমরা করো সেই কাজটা, এবং ইউপিএসসি রাষ্ট্রপতির সম্মতিক্রমে অন দ্য অ্যাডভাইস অফ দ্য প্রেসিডেন্ট সেই দায়িত্ব বা সেই রেসপন্সিবিলিটিটা ফুলফিল করে। তবে অনুমান করা হয় যে বা অ্যাসিউম করা হয় যে সরকারি কর্মচারী বাছাই বলুন, মানে তাদের চুজ করা, নিয়োগ করা, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া বা প্রশিক্ষণ অর্থাৎ তাদের বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া ইত্যাদি নানা রকম কাজ কিন্তু এখানে গুরুত্বতা পায় বা ইম্পর্টেন্স পেয়ে থাকে। সুতরাং অনেকে বলেন যে এখানে যোগ্য প্রার্থীকে বাছাই করা খুব টাফ ব্যাপার হয়ে যাবে বা খুব কঠিন হয়ে দাঁড়ায়। কারণ প্রার্থী যদি যোগাযোগ না হয়, অর্থাৎ প্রার্থী যোগ্য যদি না হয়, তাহলে কিন্তু প্রশাসনের বা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যান্ডার্ডটাও কখনোই মেনটেন হবে না, অর্থাৎ প্রশাসনের মানটাও সেই রকম বজায় থাকবে না। অথচ কোনো রাজ্যে কোনো রাজ্যে প্রশাসন ব্যবস্থা বা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম এত ওয়েল মেইনটেইন বা যাতে সুষ্ঠু এবং উন্নত হয় সেদিকে নজর দেওয়া প্রয়োজন আছে, এবং সেই দায়িত্বটা কিন্তু পালন করে থাকে সাধারণত সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় প্রশাসন। তাই এই যে মেন্টালিটি, এই মানসিকতা সংবিধান নির্মাতাদের মনে, অর্থাৎ কনস্টিটিউশনাল মেকার যারা ছিল তাদের যে সক্রিয় অবস্থায় ছিল বলে তারা এই ব্যবস্থা প্রবর্তন করে গেছে। অর্থাৎ কি বলা যায় যে যে কোনো রাজ্যের প্রশাসন যাতে স্মুথলি রান করতে পারে বা সুষ্ঠু এবং উন্নতভাবে চলতে পারে সেদিকে নজর দেওয়া প্রয়োজন আছে, এবং সেবারে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন নজর দেওয়া দরকার, এবং সেটা কেন্দ্রীয় প্রশাসন করে থাকে। এই মেন্টালিটি সংবিধান নির্মাতাদের মনে খুব অ্যাক্টিভই ছিল প্রথম থেকে, তাই তারা পরবর্তীকালে এই ব্যবস্থাটা প্রবর্তন করে দিয়ে যান। এরপরে যেটা চতুর্থ পয়েন্ট বলা যায় সেটা হচ্ছে যে এই পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনে যারা সরকারি কর্মচারীগণ রয়েছে, অর্থাৎ কর্মচারীগণের যেমন হচ্ছে কেন্দ্র এবং রাজ্য উভয় ক্ষেত্রে কর্মচারীদের গণকে ঠিক মতো কি করা, চুজ করা, বাছাই করা, তাদের ট্রেনিং দেওয়া, প্রশিক্ষণ দেওয়া, এবং নিয়োগের কর্তা হলেও নিয়োগের কর্তা হলেও কোনো কারণে তাকে যদি ইমপিচ করতে হয় বা অপসারিত করতে হলেও সেখানে একটা প্রশ্ন উঠে আসছে যে সেখানে কি পিএসসি কোনো ভূমিকা থাকছে না থাকছে না। সেখানে বলা হচ্ছে যে পিএসসির একটা নিশ্চয়ই ভূমিকা থাকবে। কোন রাজ্য সরকারের যে কর্মচারী রাজ্যপালের কাছে যদি ভোট অফ নো কনফিডেন্স বা আস্থা হারালে তিনি আর ওই পদে কখনোই নিজের স্টেবিলিটিটাকে মেনটেন করতে পারেন না। অর্থাৎ দেখা যায় যে কোন রাজ্য সরকারের কর্মচারী রাজ্যপালের আস্থা হারালে তিনি আর সেই পদে আসীন থাকতে পারবেন না। পঞ্চমত বলা হচ্ছে যে সরকারি কর্মচারীকে, অর্থাৎ আমি ধরেই নিচ্ছি রাজ্য সরকার, তার পদ থেকে অপসারিত কি করা যাবে, প্রশ্ন সেখানে সেখানে বলা হচ্ছে যে রাজ্য সরকারের অধীনে যে সরকারি কর্মচারীরা রয়েছে তাদের অপসারিত করা যেতেই পারে, ইমপিচ করা যেতেই পারে। তবে যে ব্যক্তি অপসারিত করবেন তিনি অপসারিত ব্যক্তির চেয়ে কম মর্যাদা সম্পন্ন হবেন না। অর্থাৎ বলা যায় যে সরকারি কর্মচারীকে রাজ্য সরকার তার পদ থেকে অপসারিত করতে নিশ্চয়ই পারে, কিন্তু সেখানেও একটা প্রসেস বা শর্ত মেনটেন করা হয়। যে ব্যক্তি অপসারিত করবে, হ্যাঁ, তিনি কোনো অবস্থাতেই অপসারিত ব্যক্তির চেয়ে কম স্ট্যান্ডার্ডের মানুষ হবেন না, কম পদমর্যাদা সম্পন্ন হবেন না।
সুতরাং বলা যায় যে একজন জুনিয়র কর্মচারী একজন সিনিয়র কর্মচারীকে অপসারিত বরদাস্ত করতে পারে না। ঠিক আছে? আচ্ছা, এবারে বলা হচ্ছে ষষ্ঠ পর্ব। রাজ্যপাল এসপিএসসি অর্থাৎ স্টেট পাবলিক সার্ভিস কমিশন গঠন করবেন ঠিকই, তবে সংসদীয় গণতন্ত্রে অর্থাৎ একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যে প্রথা বা যে সিস্টেম গড়ে উঠেছে তাতে দেখা যায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্য কয়েকজন বলা যায় যে প্রভাবশালী ব্যক্তি এই ব্যাপারে রাজ্যপালকে কিছু অ্যাডভাইস দিয়ে থাকে। কিন্তু একবার এসপিএসসি গঠিত হয়ে গেলে তখন কিন্তু স্বাধীনভাবে তারা কাজ করার সুযোগ পায়। সেখানে দেখা যায় রাজ্য সরকারের নীতি এবং পদ্ধতির উপর নির্ভরতা হয়ে থাকতে হয় না বা নির্ভর হয়ে থাকতে হয় না। তাহলে কি বললাম, রাজ্যপাল এসপিএসসি গঠন করেন ঠিকই, কিন্তু সংসদীয় গণতন্ত্রে বা পার্লামেন্টারি সিস্টেমে যেভাবে প্রথা গড়ে উঠেছে বা কাস্টমস গড়ে উঠেছে তাতে দেখা যায় যে রাজ্যের যে চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রী এবং অন্য কয়েকজন প্রবীণ এবং প্রভাবশালী ব্যক্তি এই ব্যাপারে রাজ্যপালকে ঠিকমতো অ্যাডভাইস দিয়ে থাকে। কিন্তু একবার যদি এসপিএস গঠিত হয়ে গেলে স্বাধীনভাবে কাজ করার তার সুযোগ পাওয়া যায়। রাজ্য সরকারের তখন নীতি এবং নির্ভর করাটা ঘটে থাকতে হয় না। একাধিক রাজ্য যদি একত্রিত হয়ে একটা যৌথ পিএসসি গঠন করে, অনেক সময় হয়, দেখা যায়, খুব কমই দেখা যায় কিন্তু দেখা যায়, সেখানে দেখা যাচ্ছে গঠিত হলে স্বাধীনভাবে কাজ করার তারা সুযোগ পেয়ে যায়। রাজ্য সরকারের নীতি ও পদ্ধতির উপর কিন্তু তাদের আর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হয় না বা নির্ভর করে থাকতে হয় না। এরপর হচ্ছে একাধিক রাজ্য অনেক সময় কি হয়, অ্যামালগেটেড হয়, একত্রিত হয়ে যে যৌথ পিএসসি গঠন করে তার চেয়ারম্যান এবং সদস্যগণকে কেবল রাষ্ট্রপতি নিয়োগ করবেন এবং দেখা যাচ্ছে যে সংশ্লিষ্ট রাজ্যগুলির রাজ্যপালগণেরও এ ব্যাপারে সেরকম কিছু সেরকম কোনো বলা যেতে পারে যে একাধিক সেখানে সংসদ রাজ্যপালগণের এ ব্যাপারে কোনো ক্ষমতা নেই। তাহলে বলা যায় একাধিক রাজ্য অনেক সময় একসঙ্গে মিলে একটা যৌথ বা জয়েন্ট পিএসসি গঠন করার কথা বলে এবং তার চেয়ারম্যান এবং সদস্যগণকে কেবল রাষ্ট্রপতি নিয়োগ করবেন। সংশ্লিষ্ট রাজ্যগুলির রাজ্যপালগণের এই ব্যাপারে কোন রকম কোনো ক্ষমতা নেই। আচ্ছা, এভাবে আমরা বলেছিলাম যেহেতু ভারতবর্ষের যে সংবিধান রয়েছে সেই সংবিধানটা হচ্ছে সংবিধানটা হচ্ছে একটা বিভিন্ন জায়গা থেকে এক্সট্রা করে সেটাকে নিজেকে মডিফাই করে লেখা সংবিধান। সুতরাং দেখা যায় যে সেই সংবিধান হচ্ছে বেশ বড় সংবিধান রয়েছে, সেখানে দেখা যায় যে তার রচিত হওয়া বা কাজ শুরু হওয়ার আগে রাজ্য সরকারের কর্মচারী যারা রয়েছেন গভর্নমেন্ট এমপ্লয়ি, তারা চাকরি সংক্রান্ত যে সমস্ত বিধিনিষেধ কার্যকর হয়েছিল সেগুলো যদি বর্তমান অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বিরোধিতা না করে তাহলে তাদের এফেক্টিভিটি বা কার্যকরিতাকে অস্বীকার করা যাবে না। তাহলে কি আছে, আমাদের সংবিধান ধরো রচিত হওয়া বা কাজ শুরুর আগে রাজ্য সরকারের কর্মচারীর কাছ থেকে চাকরি সংক্রান্ত যে সমস্ত বিধি নিয়ম কার্যকর ছিল সেগুলি যদি
সেগুলি যদি বর্তমান সংবিধানের বিরোধিতা না করে তাহলে তাদের কার্যকারিতা বা এফেক্টিভনেসকে কখনোই অস্বীকার করা যাবে না। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যকে তার পদ থেকে অর্থাৎ কমিশনের চেয়ারম্যান সহ অপসারিত করতে গেলে তাহলে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিসের ভিত্তিতে বলা যায় যে নিয়ম তৈরি করা হয়েছে এসপি-এসসির ক্ষেত্রে এটাই নিয়ম আছে। অর্থাৎ এখানে আবার একবার বলি, টারশিয়ারি ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সদস্যকে তার পদ থেকে অপসারিত করতে গেলে ইউপিএসসির ক্ষেত্রে কিন্তু একটা কঠোর নিয়ম রয়েছে এবং সেখানে এসপি-এসসির ক্ষেত্রেও একই নিয়ম আছে। ঠিক আছে, যে কোনো সদস্যকে বলা যায় যে অসৎ আচরণ, অর্থাৎ ধরো সে করাপ্টেড হয়েছে, ঠিক মতো সবাই নিয়ম কানুন মানছে না, সেক্ষেত্রে অসৎ আচরণের অভিযোগে যদি কাউকে কনভিক্ট করা বা অভিযুক্ত করা হয়, তার বিষয়টি তখন বিষয়টি শীর্ষ আদালতে বা আদালতে প্রেরিত হবে এবং অনুসন্ধানের পর যদি সত্যি দেখা যায় যে আচরণে তোমার ঠিক নেই, আচরণ প্রমাণিত হলে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল বা চেয়ারম্যান অন্যান্য সদস্যদের কি করে দিতে পারেন, করে দিতে পারেন, অন্যান্য সদস্যদের কি হচ্ছে তোমার কি হচ্ছে অপসারিত করতে পারবে। রাজ্যপাল স্থির করেন রাজ্য পাবলিক সার্ভিসে কতজন সদস্য থাকবে, অর্থাৎ সদস্যদের সংখ্যা কত হবে সেটা সংবিধানের ৩১৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কাজ করতে হচ্ছে। ভারতীয় সংবিধানে দেখা যায় যে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের জন্য একটা বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজ্য পিএসসি চেয়ারম্যান অর্থাৎ কেন্দ্রীয় পিএসসি চেয়ারম্যান এবং অন্য কোনো সদস্য মনোনীত হতে পারে অথবা অন্য কোনো রাজ্যের পিএসসি চেয়ারম্যানের পদে নিযুক্ত হতে পারবে। তাহলে কি দেখা যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে এই এসপিএসসি সদস্যরা সাধারণত ইউপিএসসি কে খুব ইউপিএসসি কে মানে বলা যায় এসপিএসসি সদস্যরা চেয়ারম্যানের ইউপিএসসি তে যেতে পারবেন। ঠিক আছে, কিন্তু এই সুযোগ তিনি অন্যভাবে এক্সট্রাক্ট করতে পারবেন না বা ইউজ করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অন্য কোনো পদে যদি অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ নিয়োগের সুযোগে তিনি অন্যভাবে ব্যবহার করতে চান, মানে ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অন্য কোনো পদে নিয়োগের সুযোগ সুবিধা তাকে কি করে তোলে, ক্ষমতাসীন করে তোলে। অন্য কোনো পদে নিয়োগের সুযোগ তাকে সংবিধান দেয় না। তাহলে কি হলো, বলা হচ্ছে যে এসপি সদস্যরা চেয়ারম্যান ইউপিএসসি তে যেতে পারে কিন্তু করতে পারবে না। অর্থাৎ রাজ্য বা কেন্দ্রীয় সরকার বা অন্য কোনো পদে দেখা যাচ্ছে নিয়োগের মূলক তিনি নিয়োগের সুযোগটা তিনি অন্যভাবে ব্যবহার করতে চেয়েছেন। অর্থাৎ রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অন্য কোনো পদে নিয়োগের সুযোগ এই সংবিধান দেয়নি। সংবিধানের যে ৪১ নম্বর ধারা আছে সেখানে কি বলা হচ্ছে, সেখানেও সংবিধান সংশোধন করা হয়েছে এবং এসপি-এসসি সদস্যগণকে একটি বাড়তি বা সুবিধা বা বেনিফিট দেওয়া হচ্ছে। এখানে বলা হচ্ছে যে কিছু কিছু পরিবর্তন করতে গেলে কি হচ্ছে, কেবল আইনসভাই তা করতে পারবে। রাজ্যের ক্ষেত্রে রাজ্যের আইনসভা কি করে থাকে, আইন প্রণয়ন করে থাকে। প্রশাসনকে খুব স্মুথলি বা সুষ্ঠু প্রপারলি
স্বচ্ছ এবং দক্ষ এফিসিয়েন্টলি এবং স্বচ্ছ বিধি ব্যবস্থার প্রবর্তন করা হয়। আসলে সংবিধানের নির্মাতা যারা রয়েছেন তাদের প্রাথমিক লক্ষ্য ছিল একটা নিরপেক্ষ প্রশাসক বা আমলাতন্ত্র গোষ্ঠীর গড়ে তোলা। এবারে বলা হচ্ছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের কাজ। আচ্ছা, এখানে বলা হচ্ছে একটি এসপি/এসসি রাজ্য পরিষেবাগুলির ক্ষেত্রে সাধারণত নিয়োগকারীদের জন্য একটা পরীক্ষা পরিচালনা করা হয়। ব্যক্তিগত ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়েও অনেক সময় অ্যাডভাইস চাওয়া হয়ে থাকে বা পরামর্শ চাওয়া হয়। এখন বলা হচ্ছে যে আমরা করব, কাজগুলো অনেক বড় করে করব, তবে একটু আগে বলে নিই রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের কি কি লিমিটেশন রয়েছে বা বলা যায় যে কি কি সীমাবদ্ধতা রয়েছে। সংবিধান এসপি/এসসি কে মেধা ব্যবস্থার প্রহরী হিসাবে কল্যাণী করে, কল্পনা করে। একটি রাষ্ট্রীয় পরিষেবাগুলিতে যে টার্সিয়ারি ক্ষেত্রে যেগুলো দেবে বা নিয়োগের ক্ষেত্রে সম্পর্কিত সেই রিলেটেড বা পদোন্নতি ডেজিগনেশনটা আরো বাড়ছে এবং বিভাগীয় বিচারে সরকারকে পরামর্শ দিয়ে থাকে কিন্তু এই রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। এই যে পরিষেবাগুলো রয়েছে তার যে ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাস বা বেতন বা পরিষেবা কি কি রুলস এন্ড রেগুলেশন, শর্তাবলী, ক্যাডার ব্যবস্থাপনা, তারপর হচ্ছে প্রশিক্ষণ ইত্যাদির সাথে কি হচ্ছে সম্পর্কিত নয়। এরপর বলা হচ্ছে যে কি বলি, এটা বলা হচ্ছে রাজ্য পাবলিক সার্ভিসে কি কি অ্যাক্টিভিটি রয়েছে, কার্যাবলী রয়েছে এবং কিভাবে সে অ্যাডভাইসারি কমিটি হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের কার্যাবলী এবং উপদেষ্টার ভূমিকা। এটা বলা যায় যে এটি রাজ্যের পরিষেবাগুলিতে নিয়োগের জন্য সাধারণ করে বা পরীক্ষা পরিচালনা করে। এটি নিচের বিভিন্ন কতগুলো বিষয় বলা হলে এটি নিচের বিষয় পরামর্শ গ্রহণ করা হয়। সিভিল সার্ভিসে এবং সিভিল পদে নিয়োগের পদ্ধতি সম্পর্কিত সমস্ত বিষয় থাকবে। অর্থাৎ সিভিল সার্ভিসে এবং সিভিল পদে নিয়োগের পদ্ধতি সম্পর্কিত পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে। সিভিল সার্ভিস পদে নিয়োগের ক্ষেত্রে এবং এক চাকুরি থেকে অন্য চাকুরিতে পদোন্নতি, কোয়ালিফিকেশন এবং পদোন্নতি বদলি করার ক্ষেত্রে বা এই ধরনের নিয়োগ, পদোন্নতি বা বদলির জন্য প্রার্থীদের উপযুক্ততার বিষয়ে অনুসরণ করতে হবে। তাহলে কি কথাগুলো বললাম, বেশ মোটামুটি কয়েকটা কথা বললাম। সিভিল সার্ভিস পদে নিয়োগের ক্ষেত্রে অথবা এক চাকরি থেকে অন্য চাকরিতে লোকে সুইচ করে না, সুতরাং চাকরিতে পদোন্নতি এবং বদলি করার ক্ষেত্রে সাধারণত এই ধরনের যে নিয়োগ রয়েছে, পদ্ধতি রয়েছে এবং বলা যায় যে পদোন্নতি রয়েছে, সেই ক্ষেত্রে বলা যায় প্রার্থীদের উপযুক্ততার বিষয় কি রয়েছে অনুসরণ করতে হবে। কোন সরকারি কর্মচারী কর্তৃক বা বলা যায় যে কর্তৃক তার দাপ্তরিক দায়িত্ব পালনের ক্ষেত্রে সমস্ত রকম কাজ বা করণীয় সম্পর্ককে কি বলা হচ্ছে, তার বিরুদ্ধে স্থাপিত আইনি ব্যবস্থার বাইরে রাখার যে কোনো দাবি। কেননা এটা তো আমাদের মনে রাখতে হবে, সরকারি কর্মচারীরা সাধারণত তাদের অর্থের কর্তৃত্ব এবং দাপ্তরিক দায়িত্ব পালনের ক্ষেত্রে সেখানে হচ্ছে যে তাকে ঠিকমতো কাজ করা বা কেন্দ্রীয় সম্পর্কে তার বিরুদ্ধে স্থাপিত আইনি কার্যধারা রক্ষায় তোমার কি করে থাকে, রক্ষায় তার ব্যয়ের কোনো যে কোনো দাবিকে বলা হয়।
ভারত সরকারের অধীনে চাকরি করার সময় একজন ব্যক্তির দ্বারা আঘাতের ক্ষেত্রে পেনশন প্রণয়নের জন্য যে কোনো দাবি বা ওই জাতীয় পুরস্কারের পরিমাপ সম্পর্কে প্রশ্ন তোলা যায়। কর্মী ব্যবস্থাপনা সংক্রান্ত কোনো বিষয় সেখানে নেই। তাহলে কি হচ্ছে, ভারত সরকারের অধীনে চাকরি করার সময় কোনো ব্যক্তির দ্বারা আঘাতের ক্ষেত্রে যদি প্রমাণ পাওয়া যায়, তাহলে পেনশন প্রণয়নের জন্য যে কোনো দাবি এবং ওই জাতীয় পুরস্কারের সম্পর্কে কোনো প্রশ্ন হয়ে থাকে। কর্মী ব্যবস্থাপনা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে সেটাকে আলোচনা করা যেতে পারে। আচ্ছা, এবার বলছি একটি রাজ্য পাবলিক কমিশন রাজ্যের পরিষেবাগুলোর ক্ষেত্রে সেই সমস্ত কাজ সম্পাদন করে। কিরকম কাজ? একটা হচ্ছে ইন্ডাস্ট্রি, শিল্প, আচ্ছা, একটা হচ্ছে সুরক্ষা, একটা হচ্ছে বলা যেতে পারে ৩২০(৩) ধারা ৬ জন্য, যদিও সেটা নয়। এবং তাই হাইকোর্টের একজন কর্মচারীকে কি করা হচ্ছে, একজন কর্মচারীকে বরখাস্ত করার সময় প্রধান বিচারপতিকে রাজ্য পরিচালনা মানে বরখাস্ত করার রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাথে পরামর্শ করা প্রয়োজন। একটি রাজ্য পাবলিক সার্ভিস কমিশন রাজ্য পরিষেবাগুলির ক্ষেত্রে সেই সমস্ত কাজই সম্পাদন করে। প্রথমত হলো শিল্প সুরক্ষা হাইকোর্টের কর্মচারীদের জন্য প্রযোজ্য নয়, এবং তাই হাইকোর্টের একজন কর্মচারীকে সাসপেন্ড করা বা বরখাস্ত করার সময় প্রধান বিচারপতিকে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাথে পরামর্শ করার প্রয়োজন নেই। রাজ্য আইনসভা সাধারণত রাজ্য পরিষেবা, স্থানীয় কর্তৃপক্ষ, পাবলিক প্রতিষ্ঠান বা আইন দ্বারা গঠিত সেই কর্পোরেট বিষয় বা কর্পোরেট বিষয়ে রাজ্য কমিশনের উপর অনেক সময় আরো বেশি চাপ সৃষ্টি করতে পারে বা অতিরিক্ত চাপ প্রয়োগ করতে পারে। আচ্ছা, এটা আর্টিকেল ৩২১ আলোচনা করা হয়েছে। জেলা বিচারকের পদ ব্যতীত বিচার বিভাগীয় অর্থাৎ জুডিশিয়ারি রিলেটেড পরিষেবায় নিয়োগের জন্য নিয়ম প্রণয়নের সময় রাজ্য কমিশনের থেকে কিন্তু বা রাজ্যপাল থেকে পরামর্শ নিতে হয়। That is written in Article 234. তাহলে কি হলো, জেলা বিচারকের পদ ব্যতীত মানে ডিস্ট্রিক্ট যারা জাজ রয়েছে তাদের পদ ব্যতীত বিচার বিভাগীয় যে পরিষেবায় সেখানে নিয়োগের জন্য নিয়োগ প্রণয়নের সময় রাজ্য কমিশনের সাথে রাজ্যপালকেও পরামর্শ দিতে হয়, এবং সেটা আর্টিকেল 234 সাধারণত ডেফিনেট করা হয়েছে। রাজ্য রাষ্ট্রকৃত কমিশন যে সকল দায়িত্ব পালন করে তা কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশনের অনুরূপ। সংবিধানের যে 223 ধারায় বলা হয়েছে যে কেন্দ্র বা রাজ্য রাষ্ট্রপতিকে কমিশন তাদের পরামর্শ যে সকল ক্ষেত্রে গ্রহণ করা হয়নি তার একটা বাৎসরিক রিপোর্ট বা প্রতিবেদন রাষ্ট্রপতি বা রাজ্যপালের কাছে কিন্তু এই কমিশন পেশ করবে, এবং তা যথাক্রমে কেন্দ্রীয় সংসদ বা রাজ্য আইনসভার কাছেও সেগুলোকে পাঠানো হবে বা পেশ করা হবে। এছাড়াও রাজ্যপাল রীতিসম্মতভাবে রাজ্য রাষ্ট্রকৃত কমিশনের এখতিয়ারটা কি করে দিতে পারে, সংকুচিত করতে পারবে। তবে অন্তত 14 দিন সময় হাতে নিয়ে তা রাজ্য আইনসভায় পেশ করা হবে।
এবং রাজ্য আইনসভা যদি মনে করে প্রয়োজন বোধে তাতে সংশোধন বা সংযোজন করতে পারে। রাজ্য রাষ্ট্রপতি কি জানানো হয়? চ্যালেঞ্জ জানানো হয়। সিদ্ধান্তকে সরকার গ্রহণ না করলে তা নিয়ে আদালতে দ্বারস্থ হওয়া যায় না। অর্থাৎ আমরা এখানে কিন্তু ভারতের সংবিধানে যেমন মৌলিক অধিকারের সঙ্গে এখানে কিছুটা মিল খুঁজে পাই। মৌলিক অধিকারকেও যেমন কি হচ্ছে যে সেখানে মৌলিক অধিকার আদালত কর্তৃক আমরা সবসময় বলে থাকি বলবৎযোগ্য হয়ে থাকে। নির্দেশমূলক নীতির ক্ষেত্রে যেমন কিন্তু সেই বলবৎযোগ্যতা থাকে না। অর্থাৎ নির্দেশমূলক নীতি কেউ যদি অমান্য করে রাজ্য সরকার সেখানে সেই বিষয়ে কিন্তু আদালতে কোনো হস্তক্ষেপ হয় না। ঠিক সেই জিনিসটার একটা ছবি আমরা এখানে দেখতে পাই। রাজ্য রাষ্ট্রকৃত কমিশনের সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে, কিন্তু কমিশনের কোনো সিদ্ধান্ত যে সরকার গ্রহণ করবে সেটা নিয়ে আদালতে কি হচ্ছে দ্বারস্থ হওয়া যায় না, আদালতের দ্বারস্থ হওয়া যায় না। তাই বলা যায় যে কেন্দ্র বা রাজ্য রাষ্ট্রকৃত কমিশন সাধারণত দেখা যায় যে মানব সম্পদ উন্নয়নে অর্থাৎ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে যথেষ্ট ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে বলে অনেকে মনে করলেও অনেকে কিন্তু বলেন যে না, এই কথাটা ঠিক নয় এবং তারা মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম নয়। এইবার বলা হচ্ছে যে রাজ্য রাষ্ট্রকৃত কমিশনে কি হচ্ছে, কিভাবে কর্মী নিয়োগ করা হয়। আচ্ছা, এখানে আমরা যেটা বলবো, সংবিধানের যে ৩০৯ নম্বর থেকে ৩১১ নম্বর ধারা আছে সেখানে সাধারণত দেখা গেছে যে কেন্দ্রীয় এবং রাজ্য রাষ্ট্রদূতদের কথা খুব ভালোভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। রাজ্য রাষ্ট্র কীর্তকী থেকে সর্বভারতীয় কীর্তকে কিন্তু যাবার বা পদোন্নতি একটা পসিবিলিটি থাকে বা সম্ভাবনা থাকে। আচ্ছা, এবারে বলা হচ্ছে আমরা একটু বেশ কতগুলো একটু উদাহরণ দিই। আমি সেখানে একটু ওয়েস্ট বেঙ্গলের কথাটাই বেশি করে বলেছি। যেমন বিভিন্ন রাজ্য, আমাদের দেশে তো প্রায় ২৯টা রাজ্য রয়েছে। এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজ্যে রাষ্ট্রকীর্তকের বৈশিষ্ট্যের ক্ষেত্রে কিছুটা তফাৎ দেখা যায় বা কিছুটা তারতম্য লক্ষিত হয়ে থাকে। পশ্চিমবঙ্গে দেখা যায় যে রাজ্য রাষ্ট্রকীর্ত কমিশন রয়েছে সেখানে কিন্তু একটা পরীক্ষার ব্যবস্থা করা হয়। আমি এখানে উদাহরণ হিসেবে ওয়েস্ট বেঙ্গলকে একটু ধরে নিচ্ছি, যেহেতু আমি কলকাতা থেকে বলছি আমি একটু ওয়েস্ট বেঙ্গলকে ধরে নিচ্ছি। সেখানে বলা হচ্ছে WBCS একটা পরীক্ষার ব্যবস্থা করা এবং এই পরীক্ষার অনেকগুলো ফেজে আছে। একটা হচ্ছে WBCS এক্সিকিউটিভ পরীক্ষা হয় এবং সেখানে দেখা যায় যে কলকাতা, জলপাইগুড়ি ও দার্জিলিং সাধারণত এই টেস্টটা কি হয়ে থাকে, সাধারণত পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে থাকে। এখন বলা হচ্ছে যে আচ্ছা, আমরা তো বললাম যে এখানে অনেক রকম পরীক্ষার ব্যবস্থা আছে, তাহলে কত ধরনের পরীক্ষার ব্যবস্থা আছে সেটা আমাদের জানতে হবে। সেখানে বলা হচ্ছে 4 ধরনের ডেজিগনেটেড পরীক্ষা আছে, অর্থাৎ 4 ধরনের চরিত্রের জন্য সেখানে যুগ্মভাবে পরীক্ষা নেওয়া যেতে পারে। প্রথমত আমরা গ্রুপ এ তে কতগুলো ফেলব, সেটা হচ্ছে একটা হচ্ছে সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, খুব বড় মাত্রার একটা পরীক্ষা, মানে যে পায় সেই বোঝে, মানে সেটা এতই ডেজিগনেটেড বা উচ্চ পদাধিকার যুক্ত একটা পদ। দ্বিতীয়ত হচ্ছে কমার্শিয়াল ট্যাক্স সার্ভিস, সেখানে লোক নিয়োজিত হয়। তৃতীয়ত হচ্ছে এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স সার্ভিস। চতুর্থত হচ্ছে এক্সাইজ সার্ভিস এবং পঞ্চমত হচ্ছে লেবার সার্ভিস। আরেকটা বলা হয় সেখানে নিয়োজিত হয়ে থাকে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিস এটসেট্রা। তাহলে গ্রুপে তে কোন কারা কারা নিয়োজিত হতে পারে? একটা হচ্ছে সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, খুব ভালো, সব রাজ্যে মোটামুটি থাকে।
দ্বিতীয়ত হচ্ছে কমার্শিয়াল ট্যাক্স সার্ভিস থাকে, তৃতীয়ত হচ্ছে এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স সার্ভিস থাকে, চতুর্থত হচ্ছে এক্সাইজ সার্ভিস থাকে, পঞ্চমত হচ্ছে লেবার সার্ভিস থাকে, ষষ্ঠত হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিস, এগুলোই থাকে। এবারে আসবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে করে গ্রুপ বি তে কারা করবে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। দ্বিতীয়ত হচ্ছে গ্রুপ সি তে কে থাকবে, একটা হচ্ছে জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, দ্বিতীয়ত বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জোনাল অফিসার, তৃতীয়ত হচ্ছে রেভিনিউ ইন্টেলিজেন্স ডাইরেক্টর এবং চতুর্থত হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার এটসেট্রা। অর্থাৎ গ্রুপ সি তার মধ্যে কি কি পড়ছে আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি। একটা হচ্ছে জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও যাতে বলা হয় খুব সংক্ষেপে। দ্বিতীয়ত হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জোনাল অফিসার থাকে, তৃতীয়ত হচ্ছে রেভিনিউ ইন্টেলিজেন্স ডাইরেক্টর থাকে, আর চতুর্থত হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার থাকে, এগুলো থাকে। এরপরে আমরা যেটা আসবো দ্যাট ইজ গ্রুপ ডি। গ্রুপ ডি এর মধ্যে কি থাকে, দেখা যায় যে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস, অর্থাৎ ইন্সপেক্টর তো আগে গুরুত্ব দেওয়া হয়েছে, ইন্সপেক্টর না গ্রুপ ডি তে আমরা এইভাবেই দেখি ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস অর্থাৎ সমবায় যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো যে দেখভাল করে তাকে ইন্সপেক্টর বলে, তার কথা। দ্বিতীয়ত হচ্ছে এক্সটেনশন অফিসার ফর পঞ্চায়েত, পঞ্চায়েতের দেখভাল করার জন্য যারা রয়েছে। আর তৃতীয়ত যেটা বলা যায় দ্যাট ইজ রিহ্যাবিলিটেশন অফিসার অর্থাৎ সুতরাং তাদের ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন অফিসার থাকে। এখন হচ্ছে যে এরপর আমরা আসতে পারি কি কি যোগ্যতা লাগে। একটা হতে পারে স্নাতক বা ফাইনাল ইয়ারে পরীক্ষা দিচ্ছে এই রকম, কিন্তু এখনো ফল প্রকাশিত হয়নি, তাহলে মিনিমাম কোয়ালিফিকেশনটা কি হচ্ছে গ্র্যাজুয়েট। বয়সসীমা সাধারণত কি হয়ে থাকে 21 থেকে 32 বছর, এটা হয়ে থাকে, সেটা কাদের জন্য প্রযোজ্য হয়ে থাকে। দেখা যায় যে দ্যাট ইজ গ্রুপ এ, সি এন্ড ডি, ঠিক আছে। এবং 20 to 32 ইয়ার্স যেটা পুলিশ সার্ভিসের কথা বলা হয় সেটার জন্য থাকবে বয়সের সময়সীমা 20 থেকে 32 বছর ফর গ্রুপ বি এর জন্য। আচ্ছা, প্রাণ পরীক্ষা ইউপিএসসি তেও যেমন হয় এখানেও তাই হয়। প্রাণ পরীক্ষা পদ্ধতি যেটা থেকে থাকে সেটা হচ্ছে একটা প্রিলিমিনারি এক্সাম হয়, আমরা ইউপিএসসি তেও যেমন দেখি তেমনি স্টেট সিভিল সার্ভিস পরীক্ষাতে দেখা যায় দ্যাট ইজ একটা প্রারম্ভিক পর্যায়ে থাকে। এই পর্বে সাধারণত 200 নম্বরের একটা সাধারণ পাঠ বা জেনারেল নলেজ এই পরীক্ষাটা নেওয়া হয়ে থাকে। এখানে প্রসঙ্গত একটা কথা মনে রাখা প্রয়োজন যে যারা শুধুমাত্র প্রিলিমিনারি পাস করবে তারাই কিন্তু উত্তীর্ণ পরীক্ষার্থীরা তারাই কিন্তু মেইন এক্সামে সুযোগ পাবে। অর্থাৎ কি হচ্ছে প্রারম্ভিক পর্বে উত্তীর্ণ পরীক্ষার্থীরা অর্থাৎ যারা কি হচ্ছে উত্তীর্ণ হয়েছে প্রারম্ভিক পর্বে তারা সাধারণত মূল পরীক্ষায় কি করতে পারবে, বসতে পারবে। যদি 1 লাখ ধরো 2 লাখ 3 লাখ যদি হয় পরীক্ষা দেয় তার মধ্যে হয়তো 50,000 বা 60,000 গেল তারা মূল পরীক্ষায় হয়তো বসতে পারবে, ঠিক আছে। আমি এটা অ্যাজ পার এক্সাম্পল দিলাম। এইবার হচ্ছে যে এই যে পরিষেবাগুলোর ক্ষেত্রে আমরা গ্রুপ এ বলছি, গ্রুপ বি বলছি, এগুলো কেন বলছি? গ্রুপ এ এটা হচ্ছে এটা সবথেকে হাইলি ডেজিগনেটেড সিভিল সার্ভিস, অর্থাৎ পরিষেবাগুলি মৌলিক বেতন স্তরের ভিত্তিতে বেশ কয়েকটি পদ অন্তর্ভুক্ত করা হয় এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রতিটি বিভাগীয় পরিষেবায় সাধারণত একটি গ্রুপ এ ক্যাডার থাকে। আচ্ছা, গ্রুপ এ পদে নিয়োগ করা হয় এবং গ্রুপ বি এর পরিষেবার ক্ষেত্রে পদোন্নতির ভিত্তিতে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সরাসরি নিয়োগের মাধ্যমে এটা করা হয়ে থাকে।
সরকারি নিয়োগ একটি খুব খুব মাইনেটলি, খুব স্পেসিফিক যেমন প্রতিযোগিতা বলা হয়, that it is open to all। সুতরাং এটি একটি উন্মুক্ত প্রতিযোগিতা, যেখানে উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ভিত্তিতে সেটা কন্ডাক্ট করা হয়। সাধারণত এর মধ্যে কি বললাম, একটা লিখিত পরীক্ষা থাকে আর একটা পার্সোনালিটি এক্সাম থাকে বা পার্সোনালিটি টেস্ট, এবং সেখানে বলা আছে এগুলোর মাধ্যমে নিজের পার্সোনাল মানে ব্যক্তিত্ব পরীক্ষা অন্তর্ভুক্ত করা হয়। পদের সংখ্যার জন্য কোনো অভিন্ন অনুশীলন নেই, অর্থাৎ কোনো আলাদা অনুশীলন নেই যেগুলি পদোন্নতি বা সরাসরি করা যেতে পারে। অর্থাৎ তার মানে কি হচ্ছে, পদের সংখ্যার জন্য কোনো অভিন্ন অনুশীলন নেই, মানে একরকম ধরনের করে সবাইকে রিক্রুট করা যাবে এমন কোনো কথা নেই। এবং সেখানে হচ্ছে সিনিয়রিটি লেভেল বাড়লে যেগুলো পদোন্নতি বা সরকারি নিয়োগের মাধ্যমে পূরণ করা যেতে পারে। আসলে এই বিষয়ে দেখা যাচ্ছে যে রাজ্য টু রাজ্য ভ্যারি করে, এবং সেখানে দেখা যাচ্ছে যে রাজ্য ভিত্তিক একটা বৈচিত্র্যতা দেখা যায়, অর্থাৎ কোন রাজ্যে বেশি, কোন রাজ্যে কম। এরপরে যেটা পড়বো দ্যাট ইজ গ্রুপ বি পরিষেবা। এই পরিষেবাগুলো সাধারণত একটা বিশেষ প্রকৃতির হয়। এটা আমি কি বললাম, পুলিশ সার্ভিস ওরিয়েন্টেড হয়ে থাকে সাধারণত, এবং সেক্ষেত্রে দেখা যায় যে যদিও এই বিভাগে দেখা যায় কিছু জেনারেল পরিষেবা রয়েছে। এবারে হচ্ছে তারা হলো যেটা বলা যায় অধস্তন সিভিল সার্ভিস। অধস্তন মানে লোয়ার গ্রেডের সিভিল সার্ভিস, অধস্তন পুলিশ সার্ভিস, এবং এর আচ্ছা সিভিল সার্ভিস অধস্তন পুলিশ সার্ভিস, সিভিল সার্ভিস অধস্তন পুলিশ সার্ভিস এবং এর মানে কি বলবো, মানে এর মতো গ্রুপ বি পরিষেবাগুলো দেখা যায়। মানে গ্রুপ এ তে আমরা যেমন এগুলো দেখতে পাই, গ্রুপ বি তেও কিছুটা মিলে থাকা যায়, কিন্তু একটু তো তফাৎ থাকবে। তাহলে গ্রুপ এ বা বলবো কেন, গ্রুপ বি বা বলবো কেন? গ্রুপ এ তে যেটা হয় সেখানে দেখা যাচ্ছে যে সেখানে ক্ষেত্রে মর্যাদা এবং দায়িত্বের দিক সব থেকে বেশি থাকে গ্রুপ এ। গ্রুপ বি তে সেই তুলনায় যথেষ্ট মর্যাদা এবং দায়িত্বটা অনেকটা কম থাকে। তাছাড়া এইচএলওকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট বলে মনে করা হয়, যাতে দেখা যায় যে নিয়োগের কর্তৃত্ব রাজ্য সরকারের হাতে ন্যস্ত করা হয়ে থাকে। গ্রুপ বি পরিষেবাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অধস্তন সিভিল সার্ভিস, এটা মোটামুটি তোমরা ধরে রাখো পুলিশ ওরিয়েন্টেড। এছাড়া অধস্তন নির্বাহী এবং প্রশাসনিক পরিষেবা শ্রেণী। তাহলে এটা আরেকবার বলি, এই পরিষেবাগুলি সাধারণত একটি বিশেষ প্রকৃতির হয়, যদিও এই বিভাগে কিছু জেনারেলি পরিষেবা রয়েছে। তারা হলো অধস্তন সিভিল সার্ভিস, অধস্তন পুলিশ সার্ভিস এবং এর মধ্যে গ্রুপ বি পরিষেবাগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এর তুলনায় কি হচ্ছে, অনেক মর্যাদা বেশি এবং দায়িত্বের দিক থেকে কম। তাই সেই অনুশীলনকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, এবং যাতে তার নিয়োগের কর্তৃত্ব রাজ্য সরকারের হাতে সাধারণত কি করা হয়ে থাকে, ন্যস্ত করা হয়ে থাকে। তবে বলা যায় এর তুলনায় বি এর মানটা কিন্তু অনেকটা কম। গ্রুপ বি পরিষেবাগুলোর মধ্যে তবে কিছুটা গুরুত্বটা বেশি পেয়ে থাকে, দ্যাট ইজ অধস্তন সিভিল সার্ভিস। এছাড়াও অধস্তন নির্বাহী এবং প্রশাসনিক পরিষেবা সীমাবদ্ধ, এই তিনটে পরিষেবার কথা বলা হচ্ছে। এরপর বলা হচ্ছে রাজ্য সিভিল সার্ভিস নিয়োগের ক্ষেত্রে কি কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। এটা আগেও একটু বলে দিচ্ছি, কারণ এখানে আমরা বয়সসীমা এগুলো নিয়ে আসছি।
রাজ্য সিভিল সার্ভিসের নিয়োগ সাধারণত 21 বছরই করা হয়ে থাকে। হরিয়ানা সিভিল সার্ভিসের ক্ষেত্রে সাধারণত অসংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য ঊর্ধ্ব সীমার মানটা অসংখ্য বিভাগের প্রার্থীদের উদ্দেশ্যমা বয়স সীমা হচ্ছে 42 বছর। ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পুলিশ পোস্টের বয়স হচ্ছে 27 বছর। অর্থাৎ কথা বলাটা মানেটা কি? মানে হচ্ছে গ্রুপ এর ক্ষেত্রে যদিও বা সেই বয়স সীমাটা বাড়ানো যায়, সেটা ঊর্ধ্বসীমা শেষ 42 বছর কিছু কিছু ক্ষেত্রে আছে, কিন্তু ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা এই ধরনের ক্ষেত্রে কিন্তু এতটা বয়স মান্য করা যায় না, এটা 27 বছরেই আটকে যায়। দ্বিতীয়ত যেটা বলা যায়, দ্যাট ইজ তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অর্থাৎ এসসি এসটি, অনগ্রসর সম্প্রদায়, অবিবাহিত মহিলা প্রার্থী, অর্থাৎ তালাকপ্রাপ্ত এবং বিচ্ছিন্ন মহিলা সহ সাধারণত শারীরিকভাবে যারা হ্যান্ডিক্যাপ অর্থাৎ প্রতিবন্ধী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বয়স শিথিলীকরণের একটা ব্যবস্থা সেখানে রয়েছে। এছাড়া বলা যায় যে এখানে একটা উন্মুক্ত টেস্ট অর্থাৎ একটি উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে এসপিএসসি-তে এবং উচ্চ স্তরের পদগুলি পদোন্নতির মাধ্যমে পূরণ করা হয়। শূন্য পদগুলো পূরণ করা হবে প্রতি বছর এবং তার জন্য এসপিএসসি দ্বারা একটা বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে এবং আবেদনে সারা দেশে প্রার্থীদের কাছ থেকে আমন্ত্রণ করা হয়। শুধুমাত্র মাঝে মাঝে কিছু রাজ্য পরিষেবার কিছু সদস্য কেন্দ্র বা অন্য কিছু সংস্থার দ্বারা ধার করে যেতে পারে। প্রথমে বলা হচ্ছে প্রযুক্তিগত ক্ষেত্রে সরকারি কার্যকলাপের বিভিন্ন ক্ষেত্রে চাহিদা মেটাতে রাজ্যগুলির একটা কনস্ট্রাকটিভ বা সুসংগঠিত পরিষেবা রয়েছে। অর্থাৎ টেকনিক্যাল গ্রাউন্ডের দিক থেকেও দেখো, নন টেকনিক্যাল গ্রাউন্ডের দিক থেকেও দেখো। সাধারণত একটি রাষ্ট্রের নিম্নলিখিত পরিষেবাগুলো থেকেই থাকে। প্রথমত হচ্ছে প্রশাসনিক একটা পরিষেবা, দ্বিতীয়ত হচ্ছে পুলিশ সার্ভিস, তৃতীয়ত হচ্ছে বিচার বিভাগীয় সেবা, চতুর্থত হচ্ছে বন পরিবেশ পরিষেবাই বলি, কারণ বন সৃজন। তারপরেরটা হচ্ছে কৃষি সেবা। মনে রাখতে হবে ভারতবর্ষ হচ্ছে একটা কৃষি বা খাদ্যশস্য নিয়ন্ত্রণকারী, মানে একটা এগ্রিগেরিয়ান কান্ট্রি, যে কান্ট্রি হচ্ছে কৃষিতে স্বয়ং সম্পূর্ণ। শিক্ষামূলক পরিষেবা, এডুকেশনাল সেবা, সাত হচ্ছে চিকিৎসা সেবা, চতুর্থত হচ্ছে মৎস্য সেবা, অষ্টমত, তাহলে নবমত হচ্ছে ইঞ্জিনিয়ারিং সার্ভিস, দশমত হচ্ছে অ্যাকাউন্টস পরিষেবা, 11 নম্বর হচ্ছে আবগারি পরিষেবা, আর 12 নম্বর হচ্ছে সমবায় পরিষেবা। এই পরিষেবাগুলোর কথা বলা হয়েছে। এরপরে যেটা বলা হয় যে দেখা যায় যে রাষ্ট্রীয় পরিষেবা, এখানে আরেকটা কথা বলা হয় যেটা দেখা যাচ্ছে যে এই ন্যূনতম যোগ্যতা চাই। এখানে আমি একটা কথা ভুলে গেছি, সেটা বলা হচ্ছে যে যখন আমি নিয়োগ করা হবে সেই ন্যূনতম যোগ্যতাটা মানে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কতটা থাকা প্রয়োজন। সেখানে বলা হচ্ছে ন্যূনতম যোগ্যতা প্রয়োজন হচ্ছে একটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি, স্নাতক ডিগ্রি। প্রতিযোগিতামূলক পরীক্ষা, যখন কম্পিটিটিভ কোনো পরীক্ষা হয় যার মাধ্যমে নির্বাচন করা হয়, শুধুমাত্র একটা উদাহরণ উদ্ধৃত করার জন্য আমরা দেখতে পাই, যেমন পশ্চিমবঙ্গে সিভিল সার্ভিস পরীক্ষার কথা বললাম, তেমনি আরেকটা দেশের আরেকটা রাজ্যের কথা বলছি, দ্যাট ইজ হরিয়ানা। হরিয়ানা সিভিল সার্ভিস পরীক্ষাও দেখা যায় এবং সেখানে দেখা যায় যে এটা 3টে পর্যায়ে সাধারণত পরিচালিত হয় এবং দেখা যায় যে একজন প্রার্থীকে পরবর্তী পর্যায়ে উপস্থিত হওয়ার জন্য
প্রত্যেকটি পর্যায়ে তাকে পাশ করতে হয়। এই পর্যায়ে সাধারণত প্রাথমিক পরীক্ষা বা প্রাইমারি স্টেজ হচ্ছে অন্তর্ভুক্ত। প্রধান পরীক্ষা এবং ব্যক্তিত্ব পরিচালনা করা, অর্থাৎ বলা যায় যে শুধু লিখিত পরীক্ষায় নির্দিষ্ট ন্যূনতম নম্বর পাওয়া এবং ব্যক্তিত্ব পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হয় প্রায় সকল দেশ সঙ্গে সাক্ষাৎকারের ব্যবস্থা করা। এবারে যেটা বলবো সেটা হচ্ছে লিখিত পরীক্ষা ও ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব মানে ইন্টারভিউ দেবে যখন, হ্যাঁ, পরীক্ষায় প্রতিটি প্রার্থী দ্বারা সুরক্ষিত নম্বরগুলোকে যোগ করা হয়। প্রত্যেকটা পরীক্ষায় সে কতটা করে নম্বর পেয়েছে সেগুলোকে হিসাব করা হয়। শূন্য সংখ্যার উপর নির্ভর করে সকল প্রার্থীদের একটি তালিকা প্রস্তুত করা হয়। এই তালিকাটি লেবার কমিশন। আচ্ছা, তাহলে কি হচ্ছে, আমি কি বললাম, প্রিলিমিনারি স্টেজে পরীক্ষা হবে, সেখানে কতজন পাস করবে, তারপরে সেটা কিন্তু লিখিত পরীক্ষা, তারপরে তারা মেন, তারা ইউপিএসসিও যেমন বলে যে প্রিলিমস এন্ড মেইনস, যেমন স্টেট পিএসসি তে তাই বলা হয়। তাই বলা হচ্ছে যে সেখানে প্রতিটি প্রার্থীর নাম্বারকে খুব যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় এবং সেগুলোকে প্লাস অ্যাড করা হয়। শূন্য সংখ্যার উপর নির্ভর করে সকল বৈজ্ঞানিকদেরও একটা তালিকা প্রস্তুত করা হয়। এই তফসিলটি দেবার ক্রম অনুসারে নিয়োগপত্র প্রদানের জন্য সরকারের কাছে যাওয়া যায়। নিয়োগপত্র তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা বলা হয়। কমিশন এটি একটি অ্যাডভাইসারি বডি, এটি একটি উপদেষ্টা সংস্থা এবং সেখানে দেখা যায় শুধুমাত্র নিয়োগের জন্য প্রার্থীদের সুপারিশ করতে পারে। এছাড়াও বলা যায় যে নিজের কর্তৃত্ব এককভাবে সরকারের। কমিশন প্রার্থীদের নিয়ে আলোচনা করতে পারে, তাদের নিয়োগ করতে পারে এবং শুধু তাই নয়, কমিশন প্রার্থীদের নিয়োজিত করতে পারে বা নিয়োগও করতে পারে। সুতরাং দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে যে গুণগুলো পেয়ে থাকি সেটা বলা যায় যে রাজ্য সিভিল সার্ভিসে সাধারণত বিশাল গুরুত্বটা রয়েছে। সিভিল কেন গুরুত্বটা রয়েছে? আমাদের এই যে দেশে রাজ্যের মুখ্যমন্ত্রী শাসন ব্যবস্থা পরিচালনা করছে, ঠিক আছে, যা করছেন করছেন, কিন্তু দেখা যায় যে তার যথেষ্ট বিষয়টার প্রতি কিছুটা জ্ঞান রয়েছে। সুতরাং সেক্ষেত্রে দেখা যায় যে তাই পাবলিক সার্ভিস কমিশন এগুলো দেখা যায় রাষ্ট্রীয় পরিষেবার ব্যাপারটা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োজিত হয়। এই পরিষেবাগুলির সমস্যা প্রাথমিকভাবে কি হচ্ছে, রাজ্যগুলিতে পরিষেবা দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়। শুধুমাত্র মাঝে মাঝে কিছু কিছু রাজ্য পরিষেবার কিছু কিছু সদস্য বা কেন্দ্র বা অন্য কিছু সংস্থার দ্বারা ধার করা যেতে পারে। অপ্রযুক্তি এবং প্রযুক্তিগত বা টেকনিক্যাল নন টেকনিক্যাল ক্ষেত্রে সরকারি কার্যকলাপের বিভিন্ন ক্ষেত্রে চাহিদা মেটাতে রাজ্যগুলোকে অনেক বেশি কনস্ট্রাকটিভ হতে হবে। সাধারণত যেগুলো ক্ষেত্রে কনস্ট্রাকটিভ অ্যাটিটিউড ভীষণভাবে দরকার হয় সেগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, প্রশাসনিক পরিষেবা, পুলিশ সার্ভিস ভীষণ গুরুত্বপূর্ণ, বিচার বিভাগীয় সেবা, জুডিশিয়ারি থেকে বন পরিষেবা সেক্ষেত্রে লাগে, কৃষি সেবা লাগে, শিক্ষামূলক পরিষেবা লাগে, চিকিৎসা সেবা লাগে, মৎস্য সেবা লাগে, ইঞ্জিনিয়ারিং সার্ভিস লাগে, আর লাগে অ্যাকাউন্ট পরিষেবা, আর একটা হচ্ছে আবগারি পরিষেবা, আর একটা সমবায় পরিষেবা। সুতরাং ইউনিট 5 এ হচ্ছে আমরা এইটা স্টেট পাবলিক সার্ভিস কমিশন কেন তৈরি হয়েছিল, কি হয়েছিল, যেটা সবথেকে বেশি গুরুত্বটা পায় সেটা হচ্ছে তার গঠন এবং কার্যাবলী। আজকে এই অবধি রইল ইউনিট 5 এখানে কমপ্লিট। নমস্কার।